ইডি যখন বাইরে মুভ করছে, আমাদের রিপোর্টার আজকে সকালবেলা আমাকে বলছিল যে ইডি আজকে মুভ করছে, আমাকে ধরে নিতেই হবে যে যে সমস্ত তদন্তগুলো চলছে সেই সম্পর্কে ছাঁদবিন করবার জন্য, তল্লাশি করবার জন্য, ইনভেস্টিগেশনের জন্য ইডি বেরোচ্ছে। সেখানে আজকেও আমরা জানি যে চারটি জায়গা, দুজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, দুজন ব্যবসায়ীর বাড়িতে নিয়োগ দুর্নীতির টাকা কোনোভাবে তারা সাইফন করেছেন কিনা, অর্থাৎ নিয়োগে যে পরিমাণ টাকা উঠেছে বলে অভিযোগ করা হচ্ছে, নিয়োগের ক্ষেত্রে ম্যানিপুলেশন করে, ওএমআর শিট ট্যাম্পারিং করে, সাদা খাতার ক্ষেত্রে করে, সেগুলোকে এই সমস্ত ব্যবসায়ীদের মাধ্যমে কালোকে সাদা করা হয়েছে, একদম পরিষ্কার হিসাব। এবং এই যে হিসাবরক্ষকদের বাড়ি কেন যাচ্ছেন, সে তখন আমাকে একজন ফোন করেছেন অন্য একটি চ্যানেলের। তো মানে এই বিষয়টা আমাদের কথা হলো, সেটা হচ্ছে হিসাবরক্ষকরা অনেক ক্ষেত্রেই হিসাব বহির্ভূত সম্পত্তিকে হিসাবে কি করে লিগালাইজ করা যায় তার একটা টেকনিক্যাল পদ্ধতি জানেন। সেই কারণের জন্য তাদেরকে অনেক সময় অ্যাপয়েন্ট করা হয় উচ্চ অঙ্কের রেমুনারেশন দিয়ে। তাদের একটা ভূমিকা থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা মনীষ কোঠারির নাম অবশ্যই আগে চলে আসবে, যিনি গ্রেপ্তার হয়ে পরবর্তীকালে অনুব্রত কেসে জামিন পেয়েছেন। তো এই ব্যাপারে তল্লাশি শুরু হয় সকালবেলায়। আমরা তখন ঠিক করি, আপনাদেরকে একদম সত্যি বলছি যে আমরা তখন ঠিক করেছিলাম ইডি এবং নিয়োগ নিয়ে আজকে আমরা থাকবো প্যানেলে। এটা সকাল 10:30টার খবর বলছি। এরপরে যখন আমরা দেখলাম যে চাকলায় গিয়ে একের পর এক মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তখন দিশাটা একটু বদলে গেল। যে সেখানে ইডি সিবিআই তিনি প্রসঙ্গ তুললেন, সেখানে জ্যোতিপ্রিয় প্রসঙ্গ তুললেন, সেখানে এনআরসি সিএ প্রসঙ্গ তুললেন, সেখানে নতুন পুরনো বিবাদ নিয়ে প্রসঙ্গ তুললেন। আর যখন ওই নতুন পুরনো আমরা এক্সক্লুসিভ শুনছিলাম সেই বক্তব্যগুলো, আমার কালকে কুণাল বাবুর কথাও ভীষণভাবে মনে পড়ছিল, যেটা উনি ডিজিপি হওয়ার পর রাজীব কুমার সম্পর্কে বলেছেন। তো এই সব মিলিয়ে আজকের অনুষ্ঠান অত্যন্ত ইন্টারেস্টিং। একদম প্রথম আমি রিকোয়েস্ট করব আমার টিমকে ছবি দেখানোর জন্য যে কোথায় কোথায় ইডি তল্লাশি হয়েছে। আমরা 4টি উইন্ডোতে ছবিটা রাখবো এবং আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় ইডি তল্লাশি হয়েছে। দেখুন 4টে ছবি। নিউ আলিপুর আমরা দেখতে পাচ্ছি, মানিক তলা দেখতে পাচ্ছি, ব্যবসায়ীর বাড়িতে ফুলবাগানের কাছে আমরা নিচের ছবিতে দেখতে পাচ্ছি বড়বাজার এবং গণেশচন্দ্র অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কাছে। এই সমস্ত জায়গায় কিন্তু আজকে তল্লাশি হয়েছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়ি, আবার কোথাও ব্যবসায়ীদের বাড়ি। আমি কেন হয়েছে সেটাও আমি পরিষ্কার করে বলে দিলাম। এবার আপনাদেরকে একটু দ্রুত শোনানোর চেষ্টা করি অন্য আরেকটি জায়গা, যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ইডি আর সিবিআই নিয়ে আজকে চাকলা উত্তর 24 পরগনার মঞ্চ থেকে ইডি সিবিআই নিয়ে তিনি মন্তব্য করেছেন। তো ডেফিনেটলি মমতা ব্যানার্জি কি বলেছেন সেটা না শুনিয়ে নিলে আলোচনার আঙ্গিকে আসা যাবে না। ইডি সিবিআইকে কিভাবে দেখছেন রাজ্যের শাসক দলের নেত্রী, দেখুন। চোর চোর সবচেয়ে বড় চোরদের, ডাকাতদের সর্দার ওরা। সবচেয়ে বড় চোরের মায়ের বড় গলা। মাদার অফ থিপস আর সাউথস মোস্ট। এক একটা কোটি কোটি টাকার মালিক। বিজেপি করলেই ওয়াশিং মেশিন, আর তৃণমূল করলেই জেলে ভরো। বলছে সব নেতাদের জেলে ভরো, কোনো কেসের বিচার হয়নি, যে টাকা লুট করেছে ফেরত পায়নি, সোনাদানা নিয়ে গেছে ফেরত পায়নি কেউ, জেলে ভরে রেখে দিচ্ছে। তার কারণ যাতে ইলেকশনটা করতে না পারে, যাতে পার্টির কাজ করতে না পারে। বিজেপির কটা চোর গ্রেপ্তার হয়েছে, কটা খুনি গ্রেপ্তার হয়েছে, কটা ডাক্তার গ্রেপ্তার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই। শুধু এজেন্সির গণতন্ত্র চলছে, এজেন্সিকে দিয়ে। আবার নেতারা বলছেন গ্রেপ্তার বাড়াও, তা নাহলে জেতা যাবে না। গতকাল কুণাল ঘোষ কি বলেছেন, আমার জাস্ট প্রসঙ্গক্রমে চলে আসলো, আজকের ইস্যু নয়, তবু একবার শোনাবো। শুনুন ডিজিপি রাজীব কুমার নবান্নের নোটিফিকেশনের পর কি বলেছিলেন কুণাল, শুনুন গতকালকের বাইট। কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার। মাঝখানে কিছু টার্মোয়েল গেছিল, আপনারা সবাই জানেন। আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায় নির্দিষ্ট কিছু কারণে। এই কিছুকাল আগে কালী পুজোর দিন বহুকাল বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং সৌজন্য বিনিময়ও হয়েছিল। আমিও বলেছি আপনি ভালো থাকুন, উনিও বলেছেন আমাকে আপনি ভালো থাকুন। তো উনি ডিজি পদে এসছেন, নিশ্চয়ই ভালো খবর। একজন আইপিএস, দক্ষ আইপিএস। তো ভালো থাকুন, ভালো করে কাজ করুন। শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারুর না কারুর নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না। জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার আপনাদেরকে শোনাতে চাইব, শুনুন। প্রায় বালুকে অ্যারেস্ট করে
অনেক কাজ করেছে, ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আর সেই সুযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। ওরে, আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায় তখন তাকে চোর বলতে পারিস, আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায় তাদের চোর বলা যায় না। তার কারণ তারা নয় ইডি করবে, নয় সিবিআই করবে। বেশ, গরিব মানুষেরা একটি জায়গায় দুটো বিড়ি খেলে ধরবে, আর সিপিএম, কংগ্রেস এবং বিজেপি এরা সব একসঙ্গে রাস্তায় বেরোচ্ছে, আর বালুকে গ্রেপ্তার করা হয়েছে যাতে ভোট করাতে না পারে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্য, বিজেপি, সিপিএম, কংগ্রেস একসাথে রাস্তায় বেরিয়েছে এবং সবাইকে চোর বলছে, আর বালুকে গ্রেপ্তার করা হয়েছে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় 4 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে রিটালিয়েশনের কথা বলেছিলেন, রিভেঞ্জ নেওয়ার কথা বলেছিলেন। শুভজিৎকে একবার একটু শুনিয়ে দিই, ওর বলতে আরও সুবিধা হবে। দেখুন, আমাদের 4টে এমএলএকে জেলে ভরে রেখেছে, ভাবছে এইভাবে সংখ্যাটাকে কমিয়ে দিই। এবার থেকে আমাদেরও সিদ্ধান্ত, চুরির জন্য বদনাম দিয়ে ওরা যদি 4 জনকে আমার জেলে রাখে, আমি তাহলে সিদ্ধান্ত নিচ্ছি আমার দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যা কেস আছে, খুনের কেস আছে, অন্য কেস আছে, আমি 8 জনকে জেলে ভরবো। শুভজিৎ, এ সরাসরি বামেদের বিরুদ্ধে বিষোদ্গার, ওদের বিরুদ্ধে যা কেস আছে সেগুলো সব খুলবো, যেটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি বিকাশবাবুকেও বলেছিলেন যে জন্ম সার্টিফিকেট নিয়ে বিকাশবাবু কোনো রকমের একটা গন্ডগোল করেছেন, যার উনি ফাইল খুলবেন। বিকাশবাবু আবার 1 হাঁড়ি রসগোল্লা খাওয়ানোর চ্যালেঞ্জ দিয়েছিলেন। সব মিলিয়ে কোথায় দাঁড়িয়ে আমি একবার টিভি স্ক্রিনে দেখাতে চাইবো যে INDIA জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উত্তর 24 পরগনার চাকলার মঞ্চ থেকেও কিছু বলেছেন। কি বলেছেন একবার শোনাবো আপনাদের, শুনুন। ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। অন্য কোনো পার্টি নয়, একমাত্র তৃণমূলই বিজেপিকে শায়েস্তা করতে পারে, শিক্ষা দিতে পারে। একা বাংলায় লড়ছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ সেই ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনাও কিন্তু সেই অর্থে মমতা ব্যানার্জির গলায় পাওয়া গেল। বাংলার ক্ষেত্রে আমি বলছি, তৃণমূল পায়ের তলায় মাটি খুঁজছে, কাকে ধরে? পুরনো ঘোড়া না নতুন ঘোড়ার দৌড়, সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো। তো তৃণমূলের দুটো মেরুকরণের ছবি একেবারে অনেকের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে বিভিন্ন বক্তব্যে। আজকেও পুরনো দিন, আজকে মানে এই প্রথম নয়, আমি অন্তত গত 2 মাসের মধ্যে অন্তত 3 বার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই নতুন আর পুরনো ইস্যু শুনেছি। যাক, পুরনোগুলো শোনাচ্ছি না, কিন্তু আজকে উত্তর 24 পরগনার চাকলাতে দাঁড়িয়ে পুরনো এবং নতুন সম্পর্কে যে সমীকরণের কথা বললেন দলনেত্রী, শুনুন। যুবককে প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে, কিন্তু সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে, আর নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই আমার দরকার, পুরনোকেও দরকার, নতুনকেও দরকার, পুরুষকেও দরকার, মহিলাদেরও দরকার, ভাইদেরও দরকার, বোনেদেরও দরকার, সবাইকে নিয়ে চলতে হবে। এবার আপনাকে আরেকটা বাইট শোনাই, তাকে আপনি চিনতেও পারেন হয়তোবা, একবার শুনুন, দেখুন কি বলছেন উনি, শুনুন। দলের জন্য রাজনীতি হোক বা যে কোনো ফিল্ডে হোক, আমি মনে করি একটা উদ্দেশ্য থাকা দরকার। তার কারণ যে পরিশ্রমটা একটা 30 বছরের যুবক বা 50 বছরের লোক বা 30 বছরের যুবক করতে পারে, সেটা কোনোদিন আমার বয়স বেড়ে গেল 75, 75, 80 হল, আমি কাউকে দোষ দিচ্ছি। প্রোডাক্টিভিটি যদি দেখি, আজকে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কম। অর্জুন সিং আর অন্যদিকে শ্যামবাবুর যে সোমনাথ শ্যামের যে মারাত্মক গন্ডগোল, সেই ছবি এবং হাওড়ার ছবি। আমি একবার একটু হাওড়ার ছবিটা শতরূপার কাছে যাওয়ার আগে একটু দেখিয়ে নিই যে গন্ডগোলটা কোন লেভেলে যেতে পারে। দেখুন, আগে 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 শুনবো কার্নিভাল নিয়ে হাওড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চাকলা যাওয়ার আগে কি বলেছেন, আগে শুনুন। না, কার্নিভাল হবে, আমি পুলিশকে সকালে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। ওটা পুজো, ওই কার্নিভাল কমিটি বন্ধ করেছিল কালকে 8টার সময়। ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না। যদি কোনো রকম কেউ কাউকে কোনো কথা বলে, সেটা নিয়ে কার্নিভাল তো বন্ধ করার ব্যাপার নেই, সেটা আইনত প্রশাসনকে জানাতে পারত। এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশন নেওয়ার পুলিশ নেবে, 2জনকে অলরেডি ডিটেন করেছে।
কার্নিভেল আজ থেকে আবার ফুল প্লেসে চালু হবে এবং পুরো প্রশাসককে আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে কোনো অসুবিধা নেই। কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইনের পক্ষে। এটা অরূপ বিশ্বাস আজকে যাবে এবং কথা বলবে। আমি এসব সাপোর্ট করি না। তোমার কিছু বলার থাকলে, তোমার কিছু অ্যাডিশনাল পার্কিংয়ের ব্যাপার থাকলে যেটা আচ্ছা, আমি এসব সাপোর্ট করি না। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর অরূপবাবু কিন্তু ঘটনাস্থলে গেলেন, কিন্তু কি হলো আমি ফুল ফ্রেমে রাজ্যের পুরো মানুষকে একবার দেখাতে চাই। দেখুন। দলের মধ্যেকার এই কোন্দল, নতুন পুরনের বিভাজন যেটা পলাশবাবু একদম দেখতে পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী কি বলেছেন শুনুন। আর সবাইকে আবেদন করব, যদি কেউ এখনো দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য, তাকে ডেকে নিয়ে আসুন। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। আমাকে 365 দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য। আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো, সেটা হবে না, সেটা করা যাবে না। তৃণমূলের কাজ হচ্ছে নিজেকে সেবা করা নয়, মানুষের সেবা করা। তৃণমূল কংগ্রেস পরিবার হচ্ছে মানুষের পরিবার, এটা মাথায় রাখতে হবে। আমি বড় তাই আর একজনকে পাত্তা দিলাম না, এটা সংগঠনের কাজ নয়। দলনেত্রী একটা বার্তা দিলেন যে না, দলে ঝগড়া হয়, কেউ রাগ করে ঘরে বসে থাকলে তাকে ডেকে নিয়ে আসতে হবে। এখানটা একেবারে অত্যন্ত একটা কমপ্লেক্স এখনো পর্যন্ত তৈরি হয়ে রয়েছে। কখনো কখনো ফুলচাঁদ শেখের পরিবারেরা হাসছেন, আবার কখনো কখনো সর্বভারতীয় নেতাদের সিদ্ধান্তের কথা ভেবে আবার চোখের জল ফেলছেন। তাহলে পঞ্চায়েত নির্বাচনে গুলি খেয়ে যারা মূল্য কংগ্রেস সমর্থক, তাদের দোষটা কোথায়? আমি একটু আপনাদেরকে দেখাবো যে এই যে রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব দেওয়া বা এই নাগরিকত্ব ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, যেটা বিজেপির পক্ষ থেকে একেবারে স্ট্রং একটা অবস্থান যে সিএ হচ্ছে। দ্রুত একবার শোনাবো, হয়তো আলোচনার সময় সেই অর্থে পাবো না, তবুও শুনবো একবার। মতুয়া ঠাকুরবাড়ির উন্নয়ন কে করেছে? আমরা করেছি। কলেজ কে করেছে? আমরা করেছি। বিশ্ববিদ্যালয় কে করে দিয়েছে? আমরা করেছি। মতুয়া বাড়ির সৌন্দর্য আমরা করে দিয়েছি। কেউ তো করেনি। তাদের বড় বড় কথা ইলেকশনের সময় একটু মতুয়া ঠাকুরের বাড়িতে গিয়ে ঘুরে এসে বলবে ভোটটা আমাদের দাও। সারা বছর কি করেন? যা হোক, আমি যেটা বলেছিলাম সেটা নয়, এটা মতুয়াদের সম্পর্কে বলেছেন। আমি সিএ এনআইএ নিয়ে শোনার যেটা ঠিক সেটাকে স্বীকার করে নিতে হবে। আর আগামী দিনেও যেটা হবে সেটাও আমরা সামনে তুলে আনবো। সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব তো আপনারই থাকবে।